আনিশা ঘরের ভেতর প্রবেশ করতে গিয়ে হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। এমন সময় অভিক তাকে ধরে ফেলে। এই দৃশ্যটা দেখে সুনীতির একদম ভালো লাগে না। অভিক শক্ত করে আনিশার হাত ধরে বলে, সাবধানে চলবি তো নাকি? এখনো নিজের দায়িত্ব নিতে শিখলি না? আনিশা ব্যথিত স্বরে বলে, দায়িত্ব নেওয়ার মতো, সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না যে, তাই নিজে যতটা পেরেছি যত নিয়েছি। বেঁচে যে আছি এটাই অনেক। আনিশার এমন হেয়ালিপূর্ণ কথার মানে বুঝলো না অভিক। সুনীতি হালকা কেশে বলল, আপনি ভেতরে আসুন আপু, আমি আপনার জন্য গেস্ট রুমটা পরিষ্কার করে দিচ্ছি, একটু সময় দিন। অভিক সুনীতিকে লক্ষ্য করে আনিশার থেকে দূরে সরে আসে। আনিশা হালকা হেসে বলে, আমাকে নিয়ে তোমার এত ব্যতিব্যস্ত হতে হবে না নীতি। তোমাকে নীতিই বলি কেমন? আমার থেকে তুমি বয়সে ছোটই হবে। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি একটু সোফায় বসে বিশ্রাম নিন, আমি গেস্ট রুমটা গুছিয়ে আসছি। আর হ্যাঁ অভিক, আমি সকালে স্যুপ তৈরি করে রেখেছিলাম, তুমি একটু কষ্ট করে নিয়ে খাও আর ওনাকেও দিও, বলেই সুনীতি গেস্ট রুমের দিকে পা বাড়ায়। আনিশা সোফায় বসে পড়ে। অভিক রান্নাঘর থেকে গিয়ে স্যুপ নিয়ে এসে আনিশার দিকে একটি স্যুপের বাটি বাড়িয়ে দিয়ে বলে, এটা খেয়ে নে। আনিশা স্যুপটা নিয়ে খেতে থাকে। অভিক নিজেও অন্য একটা বাটিতে স্যুপ নিয়ে খেতে থাকে। আনিশা স্যুপ খেতে খেতে বলে, ভারী লক্ষ্মীমন্ত বউ পেয়েছিস, মেয়েটাকে বেশ ভালো লেগেছে আমার, তোর জন্য এমন কারোই প্রয়োজন ছিল। অভিকের বুকে কেমন জানি চিনচিনে ব্যথা অনুভব হলো। সে সামান্য হেসে বলল, তোর খবর বল, এখনো কি একা আছিস নাকি বিয়ে শাদীও হয়েছে? অভিকের প্রশ্ন শুনে আনিশা থমকে যায়। খাওয়া থামিয়ে এক দৃষ্টে তাকিয়ে থাকে নিচের দিকে। তার চোখ মুখ হঠাৎ করে দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়। অভিক আনিশার এমন মুখভঙ্গি দেখে হচকচিয়ে যায়। আনিশার কাছাকাছি এসে তার হাত ধরে বলে, তুই ঠিক আছিস তো? আনিশা জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি। তোর কাছে একটাই অনুরোধ, দয়া করে আমি নিজ থেকে কিছু না বললে আগ বাড়িয়ে আমার কাছ থেকে কিছু জানতে চাস না। অভিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বেশ, তুই যা চাস তাই হবে। তুই নিজ থেকে না বললে আমি তোর কাছে কিচ্ছু জানতে চাইবো না। তুই প্লিজ হাইপার হয়ে যাস না। সুনীতি ঘরদোর গুছিয়ে এসে অভিক এবং আনিশাকে এত কাছাকাছি দেখে ভরকে যায়। তার বুকের মাঝে সূক্ষ্ম ব্যথা অনুভূত হয়। কেন জানি এই আগন্তুক রমণীর আগমন তাকে শান্তি দিচ্ছে না। সুনীতি নিজের কষ্ট লুকিয়ে মুখে মেকি হাসি নিয়ে সামনে এগিয়ে এসে বলল, আপনার জন্য গেস্ট রুমটা আমি গুছিয়ে দিয়েছি আপু, আপনি এখন চাইলে ওখানে গিয়ে থাকতে পারেন। সুনীতির গলার স্বর শুনে অভিক উঠে দাঁড়ায়। সুনীতির দিকে তাকিয়ে বলে, আনিশা একটু দুর্বল, তুমি কাইন্ডলি ওকে একটু ধরে নিয়ে যাও। ঠিক আছে বলেই সুনীতি এগিয়ে আসে। আনিশা হালকা হেসে বলে, এইটুকুনি একটা মেয়ে আমাকে কিভাবে সামলাবে বলতো অভি? তোর তো আজও কোনো বোধ বুদ্ধি হলো না। সারাটা রাস্তা তো তুই আমাকে ধরে ধরে নিয়ে এলি, গেস্ট রুম পর্যন্ত না হয় তুই আমাকে নিয়ে চল। কি বলো নীতি? অভি আমাকে গেস্ট রুম পর্যন্ত ধরে নিয়ে গেলে তোমার কোনো আপত্তি নেই তো? আনিশার এহেন কথা একদম ভালো লাগে না নীতির। তবুও সে ভদ্রতার খাতিরে বলে, না আপু, আপত্তি কেন থাকবে? তবে আমিও কিন্তু আপনাকে নিয়ে যেতে পারি, এতটুকু শক্তি আমার শরীরে আছে। অভিক বলে ওঠে, না থাক, আনিশা ঠিকই বলেছে, তুমি ওকে সামলাতে পারবে না, তার থেকে বরং আমি ওকে নিয়ে যাই। বলেই সে আনিশাকে ধরে সোফা থেকে টেনে তোলে এবং আস্তে আস্তে তাকে ধরে গেস্ট রুমের দিকে নিয়ে যেতে থাকে। সুনীতির ধৈর্যের সীমা পেরিয়ে যেতে থাকে। সে হন হন করে নিজের রুমের দিকে এগোয়। আনিশাকে ধরে ধরে গেস্ট রুমে নিয়ে এসে তাকে আলতো করে শুইয়ে দেয় অভি। অতঃপর বলে, তুই এখানে শান্তিতে বিশ্রাম নে, একদম ভয় পাবি না, এখানে তুই একদম নিরাপদ। বলেই অভিক চলে যেতে নেয়। এমন সময় আনিশা অভিকের হাতটা টেনে ধরে, বলে, প্লিজ আমার পাশে একটু বসে থাক, তুই চলে গেলে আমার খুব একাকিত্ব বোধ হবে। অভিক আলতো করে নিজের হাত সরিয়ে নিয়ে বলে, তোর বিশ্রামের প্রয়োজন আনিশা, তুই একটু ঘুমানোর চেষ্টা কর। আনিশা কাতর স্বরে বলে, আমার চোখে ঘুম আসবে না রে অভি, জানিস কতগুলো দিন আমি ঠিকমতো ঘুমাইনি। এখন পরিস্থিতি এমন যে আমি ঘুমাতেই ভুলে গেছি। তোর শরীর খুব একটা ভালো না, ঘুমানোর চেষ্টা কর। আচ্ছা চেষ্টা করছি, কিন্তু তুই আমার ছেড়ে কোথাও যাস না প্লিজ, অন্তত আমি না ঘুমানো পর্যন্ত আমার পাশে বসে থাক। অভিক আনিশার এই অনুরোধটা আর ফেলতে পারে না। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে। অতঃপর কিছু সময় অতিবাহিত হয়। আনিশা ছটফট করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। অভিক উঠে বসে আনিশার গায়ে চাদর দিয়ে রুমের বাইরে এসে দরজাটা বাইরে থেকে লক করে দিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হয়। নিজের রুমে প্রবেশ করতেই অভিক দেখতে পায় সুনীতি ওপাশ ফিরে শুয়ে আছে। সুনীতির দিকে তাকিয়ে হালকা হাসে অভিক। অতঃপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে কাপড় চোপড় বদলে সুনীতির পাশে শুয়ে পড়ে। সুনীতি তখনও অন্যদিকে ফিরেছিল। অভিক সুনীতির পাশে শুয়ে শক্ত করে তাকে জড়িয়ে ধরে, সুনীতিকে কাছে টেনে নেয়। তার মুখটা নিজের দিকে ফিরিয়ে দেখে সুনীতি তখনও চোখ বন্ধ করেছিল। অভিক সুনীতির কপালে আলতো করে চুমু খেয়ে বলে, আমার উপর রাগ করে আছো নীতি? সুনীতি কোনো জবাব দেয় না। অভিক সুনীতির এমন মৌনতা দেখে বলে, আনিশা আমার স্কুল এবং কলেজ লাইফের অনেক ভালো বন্ধু ছিল, ওর এই অসহায় অবস্থা দেখে আমি ওকে এখানে নিয়ে এসেছি। আমি ভেবেছি তুমি ব্যাপারটা বুঝবে। আচ্ছা, ওর উপস্থিতি কি তোমাকে কষ্ট দিচ্ছে নীতি? যদি এমন হয় তো বলো, আমি ওকে এখান থেকে অন্য কোথাও গিয়ে রেখে আসবো। সুনীতি এবার চোখ মিলে তাকিয়ে বলে, আমি তো তোমাকে একবারও বলিনি যে ওনার উপস্থিতি আমার সমস্যা হচ্ছে, তুমি নিজে নিজেই সবটা ভেবে নিচ্ছ।
তাহলে আমার উপর এরকম অভিমান করে আছো কেন? কেন আমার কি অধিকার নেই তোমার উপর অভিমান করার? এই যে তুমি হুটহাট করে মিশনে চলে যাও, জানো আমার কতটা চিন্তা হয় তোমার জন্য? এটাই তো আমার কাজ নীতি, জানি তো, এর জন্যই তো রাগ করে থাকতে পারি না। আমি বুঝতে পারি তোমার ব্যাপারটা, কিন্তু তুমি আমাকে বোঝার চেষ্টা করো না। হঠাৎ এমনটা কেন মনে হলো? দেখো, আনিশা আপুর এখানে থাকা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমার কি আমাকে এতটাও দুর্বল মনে হয় যে আমি ওনাকে ওনার রুম পর্যন্ত দিতে পারতাম না? উফ, তুমি আবার এই ব্যাপারটা নিয়ে পড়লে কেন? কেন পড়লাম সেটা তুমি বুঝবে না অভিক, আমার জায়গায় থাকলে বুঝতে। আসলে তোমরা সব ছেলেরাই এমন, আমার এ নিয়ে আর কিছু বলার নেই। অভিক সুনীতিকে নিজের কাছে টেনে নিয়ে তার ঘাড়ে চুমু দিয়ে বলে, এসব বাদ দাও, আজকের আবহাওয়াটা বেশ সুন্দর, তা চলো। অভিকের এমন কথায় সুনীতি লজ্জায় তার বুকে মুখ লুকায়। অভিক সুনীতির মুখ তুলে তার দিকে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার ওপর ভরসা রাখতে পারো, তুমি ছাড়া আর কাউকে আমি এই নজরে দেখব না। অভিকের কথায় শীতল স্রোত বয়ে যায় সুনীতির শরীর দিয়ে। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনুপ্রেরণা। সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনারা দিনে কয়টা করে ভিডিও চান কমেন্টে জানাবেন। ধন্যবাদ। সুনীতির ঘুম ভাঙলে সে নিজেকে অভিকের বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা অবস্থায় আবিষ্কার করে। গতকাল রাতের কথা ভেবে লজ্জা এবং সুখের অপূর্ব অনুভূতি অনুভূত হয়। সে মোহিত নয়নে অভিকের দিকে তাকায়। এই লোকটা শুধুই তার, ভাবতেই মনে আনন্দ অনুভূত হয়। সুনীতি অভিকের মুখে হাত বোলাতে থাকে। হঠাৎ করে এমন মুহূর্তে তার কানে বেশ খানিকটা শব্দ আসতে থাকে। সুনীতি উঠে বসে, ওড়নাটা গায়ে জড়িয়ে এদিক ওদিক তাকিয়ে বলে, কোথা থেকে শব্দ আসছে? বলেই সে উঠে দাঁড়ায়। অভিকেরও ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠেই সুনীতিকে জিজ্ঞেস করে, কি হয়েছে? কোথা থেকে যেন একটা দরজা ধাক্কানোর শব্দ আসছে। সুনীতির কথা শুনেই অভিকের হুঁশ ফেরে। তার মনে পড়ে যায় গতকাল রাতে সে আনিশার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল। সে দ্রুত উঠে বসে শার্টের বোতাম লাগাতে থাকে, অতঃপর ছুট লাগায় গেস্ট রুমের দিকে। সুনীতিও তার পেছন পেছন যায়। অভিক গেস্ট রুমের সামনে এসে বুঝতে পারে এই রুম থেকে দরজা ধাক্কানোর শব্দ আসছিল। সে আর দেরি না করে দ্রুত দরজার সিটকিনি খুলে দেয়। সাথে সাথে আনিশা তার বুকে ঝাঁপিয়ে পড়ে। আনিশার এই অবস্থা দেখে অভিক ঘাবড়ে যায়। তাকে একদম উদ্ভ্রান্তের মতো লাগছিল। সুনীতি দূর থেকে এই দৃশ্য দেখে আবারও কষ্ট পায়। কাছে আসার সাহস না দেখিয়ে সে সেখানে দাঁড়িয়ে থাকে। অভিক আনিশার উদ্দেশ্যে বলে, কি হয়েছে তোর আনিশা? কেন এমন করছিস? তুই শান্ত হ প্লিজ। আনিশা কাঁদতে কাঁদতে বলতে থাকে, ওরা আমাকে মেরে ফেলবে অভি, তুই দয়া করে ওদের হাত থেকে আমাকে বাঁচা। কারা মারবে তোকে? ওরা খুব ভয়ানক, প্লিজ আমাকে ওদের হাত থেকে বাঁচা। অভিক বুঝতে পারে না আনিশা ঠিক কাদের কথা বলছে। সে অসহায় চোখে তাকিয়ে থাকে। হঠাৎ করে আনিশা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অভিক ভয়ে তাকে ডাকতে থাকে, এই আনিশা, কি হয়েছে তোর? চোখ খোল, দেখ আমি আছি এখানে, তোর কোনো ক্ষতি হতে দেব না আমি। সুনীতির হৃদয়ে এই দৃশ্য যেন তীরের মতো বিচ্ছিল। তার চোখ ছলছল করছিল জলে। সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে নিজের ঘরের দিকে রওনা দেয়। ঘরে ঢুকে দরজা বন্ধ করে কাঁদতে থাকে। নিজের বাবা মায়ের ছবি হাতে নিয়ে বলে, তোমরা তো আর আমার কাছে নেই বাবা মা, এখন তো আমার ওই শুধু একজনই আছে, তাকেও কি ভাগ্য আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে? এমন হলে যে আমি আর বাঁচবো না, একদম নিঃশেষ হয়ে যাব। এসব ভেবেই তার কান্নার গতি বাড়ে। ঘর পোড়া গরু হয়ে যেন সে সিঁদুরে মেঘ দেখছে। অভিকের সাথে তার সুখের সংসারে কি তবে কারো দৃষ্টি লাগলো? ও এখন কেমন আছে ডাক্তার? অভিকের এহেন প্রশ্নের উত্তরে ডাক্তার বলে, চিন্তার কিছু নেই, উনি ভালো আছেন। আমার যতদূর মনে হলো উনি কোনো মেন্টাল ট্রমা থেকেই বারবার এমন করছেন। আপনার উচিত ওনাকে কোনো ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া। বলেই তিনি বের হয়ে যান। আরাফাত অভিকের কাঁধে হাত রাখে। অভিক অসহায় কণ্ঠে বলে, আমি বুঝতে পারছি না কি করা উচিত। আনিশার এই অবস্থা দেখে আমি শান্তি পাচ্ছি না। আরাফাত দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি খুব ভালো একজন সাইকিয়াট্রিস্টকে চিনি। ওনার চেম্বার যদিও বা ঢাকায়, তবে উনি সপ্তাহে একদিন সিলেটে আসেন। আমি ওনার সাথে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করার চেষ্টা করব। অনেক বড় চিন্তা থেকে রক্ষা করলি রে। আরাফাত এদিক ওদিক তাকিয়ে বলে, আচ্ছা সুনীতি ভাবি কোথায় রে? এখানে এসেছি থেকে ওনাকে দেখছি না। এতক্ষণে অভিকের হুঁশ ফেরে। সে এদিক ওদিক তাকিয়ে বলে, তাই তো, সুনীতি কোথায়? আরাফাত অভিককে বলে, তুই এখানে থাক, আমি দেখছি ভাবি কোথায়। বলেই আরাফাত বেরিয়ে পড়ে। সারা বাড়ি খুঁজে সুনীতিকে না পেয়ে সে চিন্তায় পড়ে। অনেক খোঁজার পর অবশেষে ছাদে উঠে সুনীতিকে দেখতে পায়। তাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ভাবি আপনি এখানে কি করছেন? হঠাৎ করে আরাফাতের কণ্ঠ শুনে সুনীতি হচকচিয়ে যায়। পিছন ফিরে আরাফাতকে দেখে নিজের চোখের জল মুছে বলে, না এমনি ভালো লাগছিল না, তাই ছাদে চলে এসেছিলাম। আরাফাত সুনীতির চোখের জল লক্ষ্য করে বলে, আপনি কি কাঁদছিলেন ভাবি? না, মনে হয় চোখে কিছু পড়েছে। আপনি নিজের দুঃখ
লুকানোর বৃথা চেষ্টা করবেন না, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। এজন্যই আমি অভিককে বলেছিলাম আনিশাকে এখানে না আনার জন্য। সুনীতি অনুনয় করে বলে, আপনি প্লিজ আপনার বন্ধুকে এ নিয়ে কিচ্ছু বলবেন না, এমনি ও অনেক চিন্তার মধ্যে আছে, আমি চাই না এসব নিয়ে ভেবে ও আরো চিন্তা করুক। অভিক ঠিকই বলেছিল, আপনি সত্যি অনেক বুঝদার। সুনীতি হালকা হাসে। আরাফাত বলে, আপনি দুশ্চিন্তা করবেন না, অভিককে আমি যতটা চিনি এটা হলপ করে বলতে পারি ও অন্তত আপনাকে ঠকাবে না। সুনীতির হঠাৎ কি জানি মনে হলো, সে জানে না। সে আরাফাতকে বলে উঠল, আচ্ছা ভাইয়া, আপনি আমাকে নিজের বোন মনে করে আমার একটা প্রশ্নের জবাব দেবেন? হ্যাঁ ভাবি, বলুন। অভিকের সাথে কি আনিশা আপুর শুধুই বন্ধুত্বের সম্পর্ক ছিল, নাকি আরো বেশি কিছু? দয়া করে সত্যটাই বলবেন, আমার থেকে কিছু লুকানোর প্রয়োজন নেই। আরাফাত একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আসলে সত্যিটা হচ্ছে আমি, অভিক ও আনিশা আমরা তিনজন স্কুল জীবন থেকে একে অপরকে চিনি। আমরা ঢাকার একটা ইংলিশ মিডিয়াম স্কুলে একই সাথে একই ক্লাসে ভর্তি হই। সেখান থেকে আমাদের বন্ধুত্বের সূচনা। এর মধ্যে আনিশার বাবা ছিল একজন পুলিশ অফিসার। আমরা নিজেদের বন্ধুত্বের জন্য গোটা স্কুলে পরিচিত ছিলাম। সকলে আমাদের AAA গ্যাং বলে জানতো। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু যখন আমরা 9 গ্রেডে ছিলাম তখন সবকিছু চেঞ্জ হয়ে গেল। আমি খেয়াল করি অভিক আনিশার একটু বেশি কেয়ার করছে। তখনই আমি বুঝতে পারি অভিকের মনে আনিশার জন্য ফিলিংস তৈরি হচ্ছে। আমার সন্দেহটাই ঠিক ছিল। একদিন অভিক নিজ থেকেই আমাকে এটা বলে, কিন্তু আনিশাকে এটা বলার সাহস করে উঠতে পারে না। ওর মনে ভয় ছিল যে সত্যটা জানার পর হয়তো আনিশা ওকে রিজেক্ট করে দেবে, তাহলে আমাদের বন্ধুত্বটাও ভেঙে যাবে। এভাবে আমাদের স্কুল জীবন শেষ হয়। এরপর আমরা তিনজনে একই কলেজে ভর্তি হই। কলেজ লাইফে অন্য একটা ছেলে আনিশাকে ভীষণ বিরক্ত করত। একটা বললে ভুল হবে, আনিশা ছিল অপূর্ব সুন্দরী, তাই বেশ কয়েকজন ছেলেই নিত্যদিন তাকে প্রপোজ করত। কিন্তু তার মধ্যে একটা ছেলে ছিল নাছোড়বান্দা। সে আবার আমাদের সিনিয়র ছিল, ঢাকা ভার্সিটিতে পড়তো, এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ছেলে ছিল। আমরা ধীরে ধীরে লক্ষ্য করি আনিশার ওই ছেলেটার প্রতি দুর্বল হয়ে পড়ছে। ছেলেটার নাম ছিল শিহাব। অভিক এটা মেনে নিতে পারেনি যে আনিশা অন্য কারো প্রতি দুর্বল হয়ে যাচ্ছে, তাই সে একদিন হুট করে আনিশাকে প্রপোজ করে বসে। কিন্তু আনিশা ভেবেছিল অভিক মজা করছে, তাই ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়নি। এরপর এমন কিছু হলো যা কি হয়েছিল এরপর কৌতূহল নিয়ে জানতে চায় সুনীতি। আরাফাত বলে, এরপর অভিক যে আনিশাকে ভালোবাসে এটা বোঝানোর জন্য সুইসাইড অ্যাটেম্প্ট করার জন্য নদীতে ঝাঁপ দিতে গিয়েছিল। আমি তখন অনেক কষ্ট করে ওকে আটকাই। সেদিন আমরা এমন এক দৃশ্য দেখি যা কি দৃশ্য! নদীর পারে আনিশা আর ওই শিহাব ছেলেটা ঘনিষ্ঠ অবস্থায়। সুনীতি নিশ্চুপ হয়ে যায়। আরাফাত বলে, এটা দেখে অভিক আরো ভেঙে পড়ে। আমি অনেক কষ্টে ওকে সামলাই। ও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরে, কিন্তু আর কোনো মেয়ের দিকে তাকায়নি। আর সেই দিনের পর থেকে আনিশাও হুট করে উধাও হয়ে যায়। এতগুলো বছর আমরা ওর কোনো খোঁজ পাইনি। গতকাল প্রায় 8 থেকে 9 বছর পর আমরা ওর দেখা পাই। তাহলে এতদিন উনি কোথায় ছিলেন? সেটাই তো সব থেকে বড় প্রশ্ন।